আমরা এসএলএসটি স্টুডেন্টদের যদি দেখি যারা দীর্ঘদিন রাস্তায় বসেছিল, কুণাল ঘোষ কিন্তু দুদফা বৈঠক করেছে, সমাধান বেরোবে কি? আচ্ছা, আমি আবার প্রশ্ন করছি, কুণাল ঘোষটা কি? কুণাল ঘোষ সরকারের কেউ না। 3.5 বছরের জেল খাটা একটা চোর, সারদার টাকা চুরি করা একটা চোর, সে দেখতে গেছিল মনে হয় চাকরি কীভাবে বিক্রি করা যায়, সেটার খোঁজ নেওয়ার জন্যই মনে হয় ওখানে গেছিলেন। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী একবার গেছিলেন, মুখ্যমন্ত্রী গিয়ে একটা উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট করে দিয়েছিলেন। সেই উপদেষ্টা কমিটি আজকে জেলে, উপদেষ্টা কমিটি বেরোলো চোর। পুরো দুর্নীতি যার অনুপ্রেরণায় হয়েছে সে দিয়ে এসে বলে আমি দেখে নেবো, ওটা খুব একটা হাস্যকর নয় কি? এই কুণাল ঘোষ এই নাটক করতে গেছেন, এই নাটকে চিড়ে ভিজবে বলে মনে হয় না। তো আবার বলছি, যোগ্যদের নিয়োগ দেওয়া সম্ভব, অযোগ্যদের বের করে যোগ্যদের নিয়োগ দেওয়া সম্ভব। দুর্নীতি হয়েছে চোখের সামনে দেখা যাচ্ছে, রাজ্য সরকার বারবার সেই দুর্নীতি ঢাকার চেষ্টা করছে। কেন? আপনি এসএলএসটি বলেন, আমি প্রাইমারির কথা বলছি। প্রাইমারিতে প্যানেল প্রকাশের কথা ডিভিশন বেঞ্চ বললো, সিঙ্গেল বেঞ্চ বললো, সেটাকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে চলে গেল রাজ্য সরকার। প্যানেল প্রকাশ করতে এত ভয় কোথায়? প্যানেল কি তার মানে হয়নি? তার মানে কি প্যানেল ছাড়াই নিয়োগ হলো? নাকি প্যানেলের মধ্যে এমন কিছু দুর্নীতি আছে? 2016 কিন্তু একটা প্যানেল পুরোই বাতিল করে, হ্যাঁ, যেটা হলো সেটা সামনে আসলে খুব প্রবলেম হয়ে যাবে। কোন জায়গায় গেছে ভাবুন, কীভাবে চুরি করা হচ্ছে ভাবুন। পশ্চিমবঙ্গে কয়লা, বালি এগুলো তো বিক্রি হতো চুরি করে, এখন মানুষের স্বপ্ন চাকরিও বিক্রি হচ্ছে। একদমই তাই। আমি জোটের প্রসঙ্গে যদি দেখি, বেশ জটিল হয়ে উঠছে, যত দিন এগোচ্ছে জলঘোলা হচ্ছে, জোটের আর বনিবনা হচ্ছে না। বিষয়টা এই জায়গায়, কংগ্রেস তৃণমূলকে সিট ছাড়ছে, তৃণমূল কংগ্রেসকে কোথাও সিট ছাড়ছে। এদিকে বামপন্থীরা বলছে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের যদি আসন ভাগাভাগি হয় বেরিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে জোট থেকে বামপন্থীদের। কি হচ্ছে জোটের মর্ম, মূল বক্তব্য কি, মুখ কোথায়? শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হয়। এই জোটের ভবিষ্যৎটাও শূন্য। ভারতবর্ষের মানুষের কাছে সব কিছু পুরোটাই পরিষ্কার। ভারতবর্ষের মানুষ একটা মজবুর সরকার চায় না। এই জোট যদি বাই চান্স ক্ষমতায় আসে, প্রথম প্রশ্ন হবে এই জোটের মুখকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে। দ্বিতীয় প্রশ্ন হবে, সোমবার মমতা, মঙ্গলবার অখিলেশ, বুধবার রাহুল, বৃহস্পতিবার নীতিশ, শুক্রবার স্ট্যালিন, শনিবার মানে আমাদের এই অন্য একটা কেউ, এবং রবিবার ছুটি। এরকম চলবে সরকার? এদের প্রত্যেকের ওপর দুর্নীতির দাগ আছে। কেজরিওয়াল থেকে বলুন, মমতা থেকে বলুন, রাহুল গান্ধী নিজের বেলে আছেন। এই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যদি সরকারে আসে তাহলে সেই সরকারটা চলবে না। সেই সরকারের জায়গায় যারা চলবে নিয়ে দুর্নীতি বাঁচানোর জন্য চেষ্টা করবে, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবে। মানুষের ভালো হবে না। ভারতবর্ষের মানুষ এরকম একটা সরকার চায় না। ভারতবর্ষের মানুষ একটা মজবুত সরকার চায়, এবং মানুষ রেডি আছে আবার মাননীয় নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের ক্ষমতা ফেরানোর জন্য। এবং আপনাকে বলে দিচ্ছি, আজকেই বলে দিচ্ছি যে এটা রেকর্ড ব্রেকিং ইলেকশন হবে, এবং সব রকম রেকর্ড ভারতবর্ষের মানে ইতিহাসের ইলেকশন নির্বাচনের সব রকম রেকর্ড ভেঙে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এনডিএ গভর্নমেন্ট আবার আসতে চলেছে। একদমই তাই। দুদিন আগে অধীর চৌধুরী এই জোট নিয়ে বললেন এই তো মোদিজির আমলে কোনো কর্মসংস্থান হয়নি, শিল্প আসেনি, বেকারত্ব বেড়েছে, অর্থনীতিতে পিছিয়েছে ভারত। এই অবস্থায় দাঁড়িয়ে কি করে সরকার গড়া যায় বা কি করে মানুষ আস্থা রাখবে আমার জানান। দেখুন, উনি এতগুলো কথা বলছেন কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক্সে সেই কথাটা বলছে না। অধীরবাবু কী খাচ্ছেন আজকাল আমি জানি না, মানে কোনো মণিপুর থেকে স্পেশাল কোনো স্টাফ আসছে কিনা সেটা নিয়ে আছেন কিনা উনি বলতে পারবেন। কিন্তু কেস হচ্ছে ভারতবর্ষ এগিয়ে চলেছে। কোভিডকালে যখন পুরো দেশের পুরো পৃথিবীর ইকোনমি যখন ব্রেক করলো, ভারতবর্ষের ইকোনমি এগোলো। ওনাদের মানে রাহুল গান্ধীর অত্যন্ত প্রিয় একজন লোক, আরবিআইয়ের এক্স গভর্নর রঘুনাথ রাজন, তিনি যখন একটা কথা বলেছিলেন ভারতবর্ষ ইকোনমি ফল করছে, ইকোনমি নেই গ্রোথ নাকি 2%ও ক্রস করবে না, সেখানে ইকোনমিক গ্রোথ এই কোয়ার্টারে 7.4% আপ হয়ে আছে। সুতরাং মানে এই যেগুলো যে খাওয়ানোর চেষ্টা করছে মানুষকে, তার সাথে প্র্যাকটিক্যালিটির কোনো সম্পর্ক নেই। আজকে দেখুন যে বিভিন্ন যোজনাগুলো এসছে, গরিব কল্যাণের যোজনাগুলো এসছে, আত্মনির্ভর ভারতের যোজনাগুলো এসছে। একসময় ভারতে একটা ইউনিকর্ন কোম্পানি ছিল, আজকে 100টার উপর ইউনিকর্ন কোম্পানি এসছে। মানুষ সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে।
মানুষের কাছে চাকরি হয়তো না, ব্যবসার সুযোগ আছে, কাজের সুযোগ আছে, গভর্নমেন্ট লোন দিচ্ছে, বিভিন্ন প্রজেক্টগুলো আছে। আপনি আত্মনির্ভর ভারতের আন্ডারে যদি বলেন, মানে কৃষি থেকে আরম্ভ করে, মৎস্য থেকে আরম্ভ করে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে এমএসএমই যে কোনো ইকোনমির মানে মেরুদণ্ড এটা। এমএসএমইগুলোকে যেভাবে কোলাটারাল ফ্রি লোন দেওয়া হচ্ছে, যেভাবে তাদেরকে 5 কোটি টাকা পর্যন্ত সাবসিডাইজ লোন দেওয়া হচ্ছে, সেগুলো বাড়ছে, মানুষের কর্মসংস্থান বাড়ছে। আপনারা যদি আশেপাশে দেখেন অনেক ছোটো ছোটো কোম্পানি, অনেক স্টার্ট আপ তৈরি হয়েছে, তারা কাজ করছে। এটা এই সরকারের জন্য হয়েছে। ভারতবর্ষকে আজকে পুরো ওয়ার্ল্ড দেখছে একটা বিজনেস প্লেস হিসাবে। ইজ অফ বিজনেস এর জন্য ভারতবর্ষ নাম এগোচ্ছে। মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট হিউজ সাকসেসফুল, বিভিন্ন কোম্পানিগুলো ভারতবর্ষে আসছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো উন্নতি। আর কংগ্রেস যদি কথা বলে বেশি, কংগ্রেসকে বলতে হবে কংগ্রেস আমলে কংগ্রেস করেছেটা কি। হ্যাঁ, গান্ধী পরিবারের উন্নতি হয়েছে, খান পরিবার মানে নকল গান্ধী পরিবারের উন্নতি হয়েছে, মানুষের উন্নতিটা হয়নি। আর অধীরবাবু হচ্ছে গান্ধী পরিবারের পোষ্য, গান্ধী পরিবারের ভাষায় তিনি কথা বলবেন। একদমই তাই। আমি একেবারে লাগামহীন মন্তব্য বেশ কিছু সময় এই আজকেই উদয়ন গুহ একদম পাল্টা দিলীপ ঘোষ সহ বিজেপিকে জড়িয়ে, আমি বলছি এই নির্বাচন যত এগোচ্ছে তত কি স্থিরতা, মানে আমি বলছি মানসিক স্থিরতার কথা রাখতে পারছে না তৃণমূল কোনোভাবে। না, তারা বুঝতে পেরেছে রেজাল্ট কী হবে, তার রেজাল্টটা বুঝতে পেরে এইসব ভাবগুলো করছে। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে বা অভিমানে যাই হোক, উনি বলছেন আমি ডায়মন্ড হারবার নিয়ে থাকবো, আমি ভাববো না। তারা বুঝতে পারছে খুব একটা কিছু এবার হওয়ার নয়। তারা বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টির সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে। 2024 ভুলে যান, 2029 ভুলে যান, অপোজিশন 2034 জন্য ভাবলেও ভাবতে পারে, তাও কী হবে বলে বোঝা যাচ্ছে না। 34 আগে ভারতীয় জনতা পার্টির মানে এগেনস্টে আপাতত ন্যাশনাল পিকচারে কেউ নেই। আর পশ্চিমবঙ্গের কথা আমি আবার বলছি, পঞ্চায়েত ভোট মানুষ দেখলো, মিউনিসিপ্যাল ভোট আমি দেখলো, মানুষ তৈরি আছে দুহাত তুলে মাননীয় নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করার জন্য। এই বছর আমাদের মানে 24 ইলেকশনে এখানে সিট সংখ্যা আমরা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি করব, এবং এই সরকারটা 26 পর্যন্ত চলবে কিনা সন্দেহ, মানে পশ্চিমবঙ্গ সরকার। একদমই তাই। আমার শেষ প্রশ্ন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন অমিত শাহ শহরে ছিলেন 35টি আসনের টার্গেট বেঁধে দিয়ে গেলেন, আমরা পৌঁছে গেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে, তিনি বললেন ও তো টাকা দিয়ে কিনে নেবে বিজেপি ভোট, মানুষের ভোট নয় তাহলে। হ্যাঁ, বিকাশদা কী বলছেন, কেন বলছেন? একজন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি অত্যন্ত সম্মান করি। বামপন্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। মানে এরা বারবার ডায়লগ, কাস্ট পলিটিক্স, এই পলিটিক্সের ডায়লগ দেয় না। আপনি হিসাব করে দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ব্রিগেড কাঁপায় দেবলীনা হেমব্রমের মতো লোকজন, মানে রাজ্যসভায় যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ। সুতরাং এই নাটকগুলো না করলেই ভালো। আর বিকাশবাবুদের কথার আছে কোনো দাম নেই, মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানে ইউজড টয়লেট পেপারদের থেকেও খারাপ অবস্থা বামপন্থীদের। এদের কথা পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ এদেরকে মানুষ ভাবে না। ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে ছিল, মানুষের সাথে আছে, এবং মানুষ আশীর্বাদ করবে। আমরা গ্রাউন্ডে কানেক্টেড, এর জন্য মানুষ আমাদের বোঝে। যাদের অস্তিত্ব খালি কিছু মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে পড়ে আছে, তাদেরকে নিয়ে আমরা ভাবিত নই।